প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কথা বলবো তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সাজেশন নিয়ে। ফাইনাল সাজেশন ইনশাআল্লাহ তোমরা একদিনে কিভাবে এ প্লাস প্রস্তুতি নিবা তা নিয়ে কথা বলবো। তোমাদের এই হিসাব বিজ্ঞান পরীক্ষাটা হচ্ছে আগামী 11 তারিখে। সো খুবই কম বন্ধ, একদিন বন্ধ, কিভাবে কি করবে না করবে একটু কনফিউজ তোমরা। বাট এখানে আমরা তোমাদেরকে একদম হাতে কলমে দেখিয়ে দিব কোন অঙ্কগুলো করা যেতে পারে, কোন অঙ্কগুলো থেকে প্রশ্ন আসবে, এমসিকিউগুলো কই থেকে আসবে, সব ডিটেলসগুলো আমরা দিয়ে দিব। তাই অফকোর্স ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট করতে পারো। তার আগে জানতে চাচ্ছিলাম তোমাদের আইসিটি এক্সাম কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবা। কত মার্ক হয়েছে, এমসিকিউ কতগুলো হয়েছে, সিকিউ কেমন হয়েছে। আর এবং আমরা সর্বশেষে আলোচনা করব যে আসলে তুমি একদিনের মধ্যে এই যে সকাল বিকেল রাত এর মধ্যে কীভাবে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার কমপ্লিট করবা। এটা সো টাফ, কারণ অ্যাকাউন্টিংয়ে আসলে হয় না একদিন, 2 দিন দিলেও ঠিকঠাক হয় না, 2 দিনের বেশি লাগে। সেখানে একদিন দিছে মাত্র, একটু কষ্টকর হবে, বাট কিছু করার নাই, তোমাদের এর মধ্যে পড়ালেখা করতে হবে। আর সৃজনশীল নিয়ে কথা বলে 11 প্রশ্ন আসবে, 7টা অ্যান্সার করতে হবে, যার মধ্যে আর্থিক অবস্থা বিবরণী 2টা তোমাদেরকে বাধ্যতামূলক দিতে হবে। আর নর্মালি তোমাদের কোশ্চেন হচ্ছে এই কয়টা, এখান থেকে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। আর্থিক অবস্থা বিবরণী বাদ দিলে বাকিগুলো। তো আমরা সাজেশনে যাবো, যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নেয় করে রাখো, কারণ প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা পরীক্ষার আগে এরকম একটা গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিও পাবা, যেটা অনুসরণ করে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারো। হিসাব বিজ্ঞান প্রথম পত্র খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। দেখো এখানে এ প্লাস পাওয়ার মুখের কথা না, যারা এতদিন ধরে পড়ে এসেছো, হিসাব বিজ্ঞানে অঙ্ক প্রাইভেট পড়েছো, তাদের জন্য বিষয়টা অনেক সহজ হবে। কিন্তু যারা দেখা যায় যে 2-1 মানে দিন হয়তো বা 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে অ্যাকাউন্টিং ধরেছো বা এক রাত পড়ে পড়বা, তাদের জন্য একটা নির্ধারিত কিছু অধ্যায় রয়েছে। সেক্ষেত্রে তুমি কোন অধ্যায়গুলো খুব সহজে শেষ করতে পারবা। আর যারা রেগুলার অ্যাকাউন্টিং করেছো, প্রাইভেটও পড়েছো, তোমরা কিভাবে কি করতে পারো সেটাও একটা গাইডলাইন পাবা, দুইজনই 2টা গাইডলাইন পাবা। তো ভিডিওটা দেখো। তো এখানে আমি বহু নির্বাচনী নিয়েও শেষের দিকে আলোচনা করব যে বহু নির্বাচনী ক্ষেত্রে তোমরা কী পড়বা, কোন অধ্যায় থেকে কেমন এমসিকিউ আসবে। তো এখানে প্রথমত আগে আমরা তোমাদের কথা বলি অধ্যায়ভিত্তিক বিষয়গুলো নিয়ে, কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে। সো আমি আগে তোমাদেরকে আর্থিক অবস্থা বিবরণীর অধ্যায়টা ক্লিয়ার করে রাখি। এখান থেকে তোমরা 2টা পাবা, ওকে, এখান থেকে তোমরা 2টি কোশ্চেন পাবা, শিওর থাকো। সো এই জায়গায় 2টি কোশ্চেন বাদে বাকি থাকে তোমাদের 3 এবং 3 6টা অধ্যায়। এই 6টা অধ্যায় থেকে কোশ্চেন আসবে 9টা। কয়টা আসবে? 9টা কোশ্চেন আসবে। সেখান থেকে তুমি যে কোনো 5টা কোশ্চেন অ্যান্সার দিবা। সো তোমাকে কিন্তু সবগুলো অধ্যায় করার দরকার নেই, এই আর্থিক অবস্থা বিবরণী করতে হবে, আর বাকি 2টা কিংবা 3টা অধ্যায় করলেই হয়ে যাবে। তো চলো আমি তোমাদেরকে একটা একটা করে বিষয় বলি। প্রথমে হিসাব বিজ্ঞান পড়েছি আমরা, যদি সংক্ষিপ্ত সিলেবাসটা যখন আমরা খুলি তখন দেখবো যে এই এখানে তেমন কোনো কিছু নেই। হিসাব বিজ্ঞানের লেনদেনের প্রভাব এবং হিসাব সমীকরণ বা হিসাবের শ্রেণীবিভাগ নিয়ে কথা বলেছে। তো এই অধ্যায় থেকে 50% কোশ্চেন আসে, আবার 50% কোশ্চেন আসে না, মানে বেশিরভাগ বোর্ড এই অধ্যায় থেকে কোনো কোশ্চেন করে না। সো আমি এই অধ্যায়টাকে অতটা গুরুত্ব দিচ্ছি না আপাতত। আমি ধরি যে এটা থেকে কোশ্চেন তোমাদের পরীক্ষায় মেবি করবে না, ধরে নাও, ঠিক আছে। আবার করতেও পারে, বাট এতটা গুরুত্বপূর্ণ না। বাট এখান থেকে এমসিকিউ আসবে। হিসাব বৈষম্য, হিসাবের বৈষম্য যে অধ্যায়টা রয়েছে, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায় কী কী টপিক নিয়ে গঠিত, এখানে 2 দফা দাখিলা পদ্ধতি, ডেবিটকে নির্ণয়, হিসাব চক্র, কারবারি বাট্টা, নগদ বাট্টা, এগুলো বই তৈরি, 3 ঘোড়া, এখানে ঘোড়াগুলো নিয়ে কথা বলেছে, নগদান বই, 3 ঘোড়া নিয়ে কথা বলেছে, এবং প্রকৃত জাবেদ, এখানে নগদান বই প্রকৃত জাবেদ নিয়ে কথা বলেছে, খতিয়ান নিয়ে কথা বলেছে। অর্থাৎ বেশ বড় একটা তোমরা অধ্যায় পাবা। তোমাদেরকে একটু বলে রাখতে চাই যে এইটা ওভারঅল দেখা যায় যে তোমরা ওই ক্লাস 10-এ জাবেদা করেছিল না, খতিয়ান করেছিল না, নগদান বই করেছিল না, তো ওই একটা অধ্যায়কে 3-4টা অধ্যায়কে এখানে একটা অধ্যায় এক্সপ্লেন করেছে। সো এই অধ্যায় থেকে, এই অধ্যায়টা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকে তুমি 1 থেকে 2টা কোশ্চেন পাবা। একটা কোশ্চেন তোমাদেরকে দিবে, শিওর থাকো, 1 থেকে 2টা কোশ্চেন, একটা কোশ্চেন তোমরা শিওর থাকো পাবা, বাট 2টা কোশ্চেন আসতে পারে। বাট হিসাবটা আমরা আসতেছি, বাট একটা পাবা, শিওর থাকো। সেক্ষেত্রে তুমি কোন অধ্যায়গুলো পড়বা সেগুলো কিন্তু আমি বলে দিচ্ছি ভিডিও শেষের দিকে। ব্যাংক সমন্বয় বিবরণী, দেখো ব্যাংক সমন্বয় বিবরণীতে যদি আমরা কথা বলি, এখানে খুবই কঠিন কোনো কিছু না। ব্যাংক সমন্বয় সংশোধিত পদ্ধতি, প্রচলিত পদ্ধতি, 2টা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত নিয়ে কথা বলবে। এখান থেকে তোমাদের 2টা কোশ্চেন আসার কোনো সম্ভাবনা নেই, এখান থেকে তোমরা একটা পাবা। এখানে মিক্সড কোশ্চেন হবে কিছু, যেমন রেওয়ামিল। রেওয়ামিল অধ্যায়ে যদি আমরা কথা বলি, দেখো প্রত্যেকটা অঙ্কেতেই, প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে রেওয়ামিল তোমরা একটা পাবাই, এটা একটা ন্যাচারাল বিষয়। সেক্ষেত্রেও দেখা যায় যে তোমার রেওয়ামিলের মধ্যে একটু এদিক ওদিক করে দিতে পারে তারা। রেওয়ামিলের ক্ষেত্রে আমরা প্রতি বছর দেখি রেওয়ামিলে একটু ঘুরায়
প্যাঁচায় তারা অঙ্ক করতে পারে। তো এই জায়গায় তোমাদেরকে সব প্রিপারেশন নিয়ে যেতে হবে যে রেওয়া মিলটা কেমন আসবে। বাট নর্মালি এখানে রেওয়া মিল প্রস্তুতকরণ শুদ্ধ অশুদ্ধ এবং অনিশ্চিত হিসাব। সো নর্মালি রেওয়া মিল প্রস্তুতকরণ শুদ্ধ অশুদ্ধ নিয়ে তোমরা একটা পাবা, অনিশ্চিত হিসাব নিয়ে তোমরা একটা পাবা। সো রেওয়া মিল থেকে তোমরা 2টা অঙ্ক পাবে। এখন এখানে বলতে পারো ভাই 2টা অঙ্ক কি শিওর দিবে? হ্যাঁ দিবে, তবে এখানে একটা অঙ্ক তুমি রেওয়া মিল থেকে শিওর পাবা, আরেকটা অঙ্ক পাবা কার্যপত্রের সাথে ইনক্লুড করে, মানে কার্যপত্রের সাথে যুক্ত করে। দেখা গেল ক্ষয়ে তোমাকে কার্যপত্র করতে বলবে, গয়ে তোমাকে ক্ষয় তোমাকে রেওয়া মিল করতে বলবে, গয়ে কার্যপত্র করতে বলবে। এরকম বেশ কিছু অঙ্ক আমাদের সামনে রয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মূল কথা হচ্ছে এরকমের অনেক অঙ্ক তোমরা পাবা পরীক্ষার সময়, যে রেওয়া মিল করতে বলেছে, পরের বার তোমাকে কার্যপত্র করতে বলেছে। কার্যপত্র অধ্যায়টা যদি আসে, যেখানে কার্যপত্র মূলধন যদি আয় ব্যয়, এটা ক ক্ষয় তোমার থাকবে। এখানে কার্যপত্র প্রস্তুতকরণ ভালো করে দেখে নিবা। নগদান ভিত্তিক, বকেয়া ভিত্তিক, হিসেব বিজ্ঞান, সমন্বয় দেখিলা, সমাপনী দেখিলা, বিপরীত দেখিলা, এই 3টা দেখিলা দেখে নিবা। কার্যপত্র থেকেও তোমরা 2টা কোশ্চেন পেতে পারো। কার্যপত্র থেকে তোমাদের 2টা কোশ্চেন আসবে, মাথায় রাখো। কারণ দেখা যায় যে কার্যপত্র রেওয়া মিলের সাথে ইনক্লুড করে একটা কোশ্চেন দিতে পারে, এবং কার্যপত্র একদম শুধু কার্যপত্রে তুমি একটা কোশ্চেন পাবো। অনেকে কার্যপত্র করো না, যে ভাইয়া কার্যপত্রে অনেকগুলো ছক। একটা কথা বলে শোনো, কার্যপত্র তুমি বুঝতে পারো, তাহলে কার্যপত্র তোমাকে অনেক অ্যাডভান্টেজ দিবে, এবং কার্যপত্রের ছক নিয়ে সমস্যা হয় না, আমরা তো করে এসেছি। সো কার্যপত্রগুলো করে আসো, যে 10 গড়া কার্যপত্র, 12 গড়া কার্যপত্র, 14 গড়া কার্যপত্র যেগুলো রয়েছে, সেগুলো একটু দেখে যাবা, কারণ সেগুলোর উপরে তোমাদের কার্যপত্র করবে। এই যেমন দেখতে পাচ্ছ এখানে রেওয়া মিল করেছে, এই রেওয়া মিলের তারা সমন্বয় জাবেদাগুলো দেখতে বলেছে, আবার বলছে এটাকে 10 গড়া কার্যপত্র করতে। ঠিক কোশ্চেনগুলো এরকমভাবে করবে, তারা মিক্স কোশ্চেন করবে। ওকে, দৃশ্যমান সম্পদ হিসাবরক্ষণ, এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা, এটা শিওর থাকো। দৃশ্যবাদ সম্পদ হিসাবরক্ষণ, এখানে তোমার স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদের ধারণা, মূল্যায়ন, বা স্থায়ী সম্পদ নিয়ে কথা বলেছে, অবচয় নিয়ে কথা বলেছে, এগুলো নিয়ে তোমরা পাবা। এবং অদৃশ্য সম্পত্তিগুলো একটু দেখে যাবে। এটার চার্ট আছে, 4টা মুখস্থ করে গেলে এনাফ, এমসিকিউ কমন পাবা, আর প্রশ্নগুলো ইজিলি অ্যান্সার করতে পারবা। বাট এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবা। আর হলো তোমাদের আর্থিক অবস্থা বিবরণী, সেখান থেকে 2টা আসবে। এখন আর্থিক অবস্থা বিবরণী থেকে 2টা কোন 2টা আসবে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সিম্পলভাবে তোমাদেরকে প্রথমে এভাবে বলা হবে যে আর্থিক অবস্থার বিবরণী তুমি প্রথমে বিক্রিত পণ্যের ব্যয় বের করো, অথবা তোমাদেরকে এভাবে বলবে যে বিক্রিত পণ্যের ব্যয় বা সমাপনী মূল্য নির্ণয় করো, এবং পরে বলবে মোট দায় এবং মালিকানা সত্ত্ব নির্ণয় করো, অথবা মোট দায়। এখানে 4টা ব্যাপার আছে, আমি আবারও বলতেছি, তোমাদের একটু বুঝাই দিই। এখানে তোমাদের এখানে মালিকানা সত্ত্ব, প্রথমে হচ্ছে বিশদায় বিবরণী তোমাদেরকে নির্ণয় করতে বলবে, বা প্রস্তুত প্রণালী বিষয়টা, যেটা 2 ধরনের হয়, একটা হচ্ছে সেবাদানকারী প্রতিষ্ঠানের, একটা হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের। এই বিশদায় বিবরণী যে নিট লাভ হয়, মোট লাভ এবং নিট লাভ, এই 2টা বের করে তোমাকে জানতে হবে। তারপরে তোমাকে মালিক সত্ত্ব বিবরণী অথবা আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করতে বলবে। একটা সিম্পল ক্যালকুলেশন, যে ফার্স্ট তোমাকে বলবে কি, প্রথমত তোমাকে বলবে যে বিশদায় বিবরণী প্রস্তুত করো, ঠিক আছে। সেকেন্ড তোমাকে, আমি তোমাদের একটা কোশ্চেন দেখিয়ে বুঝাই দিই। কোশ্চেনটা কোথায় গেল? আচ্ছা ওকে, একটা কোশ্চেন আমি তোমাদেরকে দেখাই। এখানে একটা কোশ্চেন লক্ষ্য করো তোমরা, এখানে প্রথমে বলছে যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো, পরে বলছে পরোক্ষ ব্যয় নির্ণয় করো। এরকম এটা কিন্তু পরোক্ষ ব্যয় কিন্তু এক প্রকার বিশদায় বিবরণী বা আর্থিক অবস্থা বিবরণীর মধ্যে রয়েছে এবং বিশদায় বিবরণীর মধ্যে রয়েছে। এরকম একটা ব্যয় নির্ণয় করতে বলবে। এখানে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলছে, আয় ব্যয় নির্ণয় করতে বলছে। ঠিক এরকমভাবে তোমরা একটা কোশ্চেন পাবা যে প্রথমে নিট মুনাফা নির্ণয় করো, ঠিক আছে, বা মোট মুনাফা নির্ণয় করো, তারপর নিট মুনাফা নির্ণয় করো, তারপরে তুমি মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করো, চলতি দায়, চলতি সম্পদ, স্থায়ী দায়, স্থায়ী সম্পদ, এগুলো নির্ণয় করো, এবং সর্বশেষ বলবে মালিকানা বা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। সেই জায়গায় তোমাদেরকে পুরো একটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত জানতে হবে। তার মাঝখানে দেখবে তুমি বিক্রিত পণ্যের ব্যয়, সমাপনী মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য, মোট সম্পদ, মালিকানা সত্ত্ব, সব কিছু ওই একটা ছকের মধ্যে পেয়ে যাবা। সো ওই ছকটা ভালো করে শিখে যাবা এবং পুরো 10, 12টা, 20টা অঙ্ক প্র্যাকটিস করবা, তাহলে এনাফ। আর অ্যাকাউন্টিংয়ের অঙ্ক করার দরকার নেই, জাস্ট প্র্যাকটিস করবা। তো এখন তোমরা একটা ফর্মেট কি পাইছো, এখানে 2টা, এখানে একটা 3টা, এখানে 2টা 5টা, এখানে 2টা 7টা, এখানে একটা 8টা, ধরো না এখান থেকে তোমার 2টা আসবে 10টা, আর এখান থেকে একটা আসবে 11টা। কোনো কোনো ক্ষেত্রে এখান থেকে কোশ্চেন একটু বেশিও আসতে পারে, ঠিক আছে, এখান থেকে এখান থেকে 2টা আসতে পারে, অথবা দেখা যায় যে এখান থেকে 3টা আসতে পারে, আর্থিক অবস্থা বিবরণী থেকে 3টা দিতে পারে, তারা যে কোনো কিছু করতে পারে। বাট ওভারঅল এইরকম একটা মানদণ্ড তোমাদের থাকবে পরীক্ষার প্রশ্ন ক্যাটাগরির ক্ষেত্রে। এখন তাহলে তুমি কোন অধ্যায়গুলো করবে আমি তোমাদেরকে বলি। ফার্স্ট তুমি আর্থিক অবস্থা বিবরণী, এটা তোমাকে বাধ্যতামূলক করতেই হবে। আবারও বললাম, কঠিন কিছুই না। মোট লাভ নির্ণয় করা থেকে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত পর্যন্ত সব ফরম্যাটগুলো দেখে যাবা, তাহলে আমি মনে করি তুমি এখানে অ্যান্সার দিতে পারবা। এই যে একদম আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুতকরণ, এই যে বিশদ আয় বিবরণী নির্ণয় করা, মানে মূল বিষয় হচ্ছে মোট আয় থেকে একদম মালিকানা। এখানে মোট আয়, আবারও বলতেছি, 2 ধরনের প্রতিষ্ঠান নিয়ে কথা বলেছে। একটা হচ্ছে সেবাদানকারী প্রতিষ্ঠান, আর হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। তো পণ্য ক্রয় বিক্রয়কারী তাদের যে রেওয়া মিল বা তাদের যে হিসাব সম্পূর্ণ আলাদা, আবার সেবাদানকারী ব্যাপারটা পুরো আলাদা।
তো দুইটা ব্যাপারে তোমাদেরকে জেনে যেতে হবে। তার সাথে স্থায়ী খরচ, বিনিয়োগ, চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী বা তোমার হচ্ছে দায়, স্বল্পমেয়াদী দায়, চলতি দায়, এগুলো সব দেখে যেতে হবে। কেমন? তো এই বিষয়টা মাথায় রেখো। এরপরে কথা বলি তোমাদের দৃশ্যমান সম্পদ। এটা খুবই সহজ একটা অধ্যায়, তোমরা এটা এক রাতের মধ্যে কমপ্লিট করতে পারবা, বা দেখা যায় সময় নিয়ে বসলে এটা কমপ্লিট হবে। তোমাদের এরপর আমি বলবো হিসাবের বৈষম্য কমপ্লিট করো। এই অধ্যায় থেকে তুমি একটা থেকে দুইটা কোশ্চেন পাবা। ধরুন এখান থেকে তুমি দুইটা কোশ্চেনই পাইলা, এখান থেকে তুমি দুইটা কোশ্চেন পাইলে তাহলে তোমার জন্য কিন্তু অনেক ব্যাপারটা অনেক ইজি হয়। সো তুমি এখান থেকে এইটা করে যাও, তাহলে কয়টা হলো তোমার? এই যে এখানে হলো 3টা এবং এখানে হলো 2টা, 5টা। এরপর তুমি করো রেওয়া মিল করো। রেওয়া মিল তুমি অনেক সহজ ইজিলি অ্যান্সার দিতে পারবা, এবং কার্যপত্র যদি একটু মিলে ঝিলে আসে তা তুমি অ্যান্সার দিতে পারবে আশা করি। রেওয়া মিলটা করে যাও। সো দেখা যায় যে হিসাবের বৈষম্য, রেওয়া মিল, দৃশ্যমান সম্পদ, হিসাব রক্ষণ, আর্থিক অবস্থা বিবরণী, এগুলো করে যে 4টাতে করলে মোটামুটি কিন্তু তোমার 60টা প্রশ্ন কমন পড়বে। তবে তুমি যদি ঝুঁকি না নিতে চাও তাহলে আমি তোমাকে বলবো কার্যপত্রটা তুমি করে যাও, বিশেষ করে 10 ঘরে করে যাও, তাহলেও হবে। কার্যপত্র আংশিক করে যাও, অথবা কার্যপত্রে তোমার এখানে যে কার্যপত্র তোমার এখানে সমন্বয় দাখিলা, তারপর হচ্ছে সমাপনী দাখিলা, বিপরীত দাখিলা, এই 3টা অন্তপক্ষে দেখে যাও, এখান থেকে তোমার কমন পড়বে। এই 5টা অধ্যায় পড়ে গেলে মোটামুটি ক্ষেত্রে তোমার তো টেনশনই করতে হবে না, 9টা প্রশ্ন কমন পাবা। বাট তুমি যদি 5টা অধ্যায় বাদ দিতে চাও সেক্ষেত্রে তুমি চাইলে দৃশ্যমান সম্পদ, হিসাব রক্ষণ এটা বাদ দিতে পারো, এই 4টা অধ্যায় পড়তে পারো। এইখান থেকে 4টা অধ্যায় থেকে 8টা কোশ্চেন আসবে, একদম সিম্পল হিসাব, কথা বুঝছো? এই 4টা অধ্যায় পড়লেও তোমার জন্য হয়ে যাবে। তো এভাবে প্রিপারেশন তুমি নাও। আর যদি যারা একদমই পড়াশোনা করো না, হঠাৎ করে এসেছো, তোমাদেরকে বলো রেওয়া মিল পড়ো, হিসেবের বৈষম্য পড়ো, দৃশ্যমান সম্পদ, হিসাব রক্ষণ পড়ো। এখান থেকে তুমি 5টা অঙ্ক কমন পাবা, 5টা পাবা। সো তোমার মোটামুটি পাস কনফার্ম হয়ে যাবে। এমসিকিউ পারপাসে কথা বলি, হিসাব বিজ্ঞান পরিচিত অধ্যায় থেকে মিনিমাম তুমি এখান থেকে 5টা এমসিকিউ পাবা। 5টা এমসিকিউ তোমাকে এখান থেকে তারা দিবে। হিসেবের বৈষম্য থেকে তুমি এখান থেকে 5টা এমসিকিউ পাবা, মিনিমাম 5টা। এর বেশিও আসতে পারে, কমও আসতে পারে, মানে নর্মালি 5টা দেয়। এখান থেকে তুমি 3টা পাবা। যদি আমরা একটু হিসাব করি 10টা থাকে, আর বাকি থাকে তোমার টোটাল আরও 20টা এমসিকিউ থাকে। সো 20টা এমসিকিউ ক্ষেত্রে তোমরা ব্যাংক সমানের বিবরণী থেকে 3টা থেকে 4টা বেশি পাবা না, 3 থেকে 4টা এমসিকিউ। রেওয়া মিলে তোমরা 5টা পাবা। কার্যপত্রে 3 থেকে 4টা। দেখো কার্যপত্রে এমসিকিউ একটু কম হবে। দৃশ্যমান সম্পদে তোমরা 5টা পাবা, 5টা এমসিকিউ পাবো, এবং এখানে তোমার 5টা এমসিকিউ থাকবে। তো এখানে 5 5 10, এখানে 5 15, এখানে 5 20, এখানে 5 25, আর বাকি 2টা অধ্যায় মিলে তোমাদেরকে আরও 5টা এমসিকিউ করবে। টোটাল 30টা কোশ্চেন এরকম ফর্মেটে হইতে পারে। দেখা যায় 1-2টা কোশ্চেন এখানে আর্থিক অবস্থা কম করে তোমাদের কার্যপত্রে একটা বেশি করতে পারে, ঠিক আছে? এখানে 4টা, এখানে 4টা, এখানে 4টা, এরকমভাবেও হইতে পারে। সো এই বিষয়গুলো মাথায় রেখে এভাবে প্রিপারেশন নাও। প্রত্যেকটা অধ্যায় থেকে তুমি মিনিমাম কয়টা এমসিকিউ পড়বে আমি বলি। দেখো হিসাব বিজ্ঞান পরিচিতি, এখানে তুমি মিনিমাম 100 বা 200 এমসিকিউ পাবা না, বেশি ধরুন 150টা এমসিকিউ পড়বা। হিসাবের বৈষম্য থেকে 200 পড়বা। ব্যাংক সমানের বিবরণী থেকে 200। রেওয়া মিল থেকে মিনিমাম 350টা এমসিকিউ। কার্যপত্র থেকে 200, আর দৃশ্যমান সম্পদ থেকে 300 এমসিকিউ, এবং আর্থিক অবস্থা বিবরণী থেকে মিনিমাম 200 এমসিকিউ পড়ে যেতে হবে তোমাদেরকে। আর্থিক পরিস্থিতি থেকে দেখা যায় তুমি যদি অঙ্কটা ভালো করে করো তাহলে তোমার এমসিকিউটা কম পড়লেও হয়ে যাবে, কারণ অঙ্ক থেকে দেখবে অনেক এমসিকিউ চলে এসেছে। রেওয়া মিলের ক্ষেত্রেও তাই, শখটা মুখস্থ করলে অনেকে অঙ্ক দেখবে রেওয়া মিল থেকে চলে এসেছে। আর বোর্ড কোশ্চেন 2023, 19, 18, 17 এগুলো ভালো করে দেখে যাবা। 19 বলতে এখানে আমি একটা জিনিস মিস করেছি, 2022 হবে। 2022, 23, 19, 18, 17 এই কয়টা বোর্ড ভালো করে দেখে যাবা। বা যখন তোমরা এগুলো পড়বা তখন দেখবে বিগত সালে অনেক কোশ্চেন সামনে এসেছে, সেগুলো একটু বারবার রিপিটেড করে পড়বা। টেস্ট পেপার মিনিমাম 10টা থেকে 15টা কলেজ, 10টা থেকে 15টা কলেজ কমপ্লিট করে যাবে টেস্ট পেপার। আবারও বলতেছি, টেস্ট পেপারের 10 থেকে 15টা কলেজ কমপ্লিট কেন করে যাবে, কারণ জানো নতুন অনেক কোশ্চেনগুলো টেস্ট পেপারে রয়েছে, এবং দেখো তোমরা টেস্ট পেপার সলভ করে গেলে টেস্ট পেপার দেখবে যে অনেক প্রশ্ন কমন পড়েছে, হুবাও এসেছে, ঠিক আছে? সো চেষ্টা করবে এমসিকিউ পারপাসে টেস্ট পেপারের একটা বড় একটা অংশ তোমার রাখার, কারণ এমসিকিউ অনেক অঙ্ক, অনেক প্রশ্ন একদম হুবাও চলে আসবে। এমসিকিউ দেখা যত বেশি বানায় করতে পারে না তারা, উদ্দীপকের নাম দাম একটু ঘুরে পরবর্তীতে তারা কিন্তু তোমার অ্যান্সার দিয়ে দিবে। তো এই জায়গায় তোমাদেরকে একটু প্রিপারেশন সেরকমভাবে নিতে হবে যাতে করে তুমি ভালো একটু রেজাল্ট করতে পারো। বাট এখানে মূল বিষয়টা হচ্ছে তোমার পাস মার্ক, এমসিকিউ 30-এ 10-এ পাস। তো তোমাদেরকে কিন্তু একটু পড়াশোনাটা অন্তপক্ষে সেভাবে করতে জন্য পাস মার্কটা তোমার কনফার্ম হয়। আজকে আমরা এখানে আপাতত এই সাজেশন পর্ব সারছি। এবার আমরা কথা বলবো তোমাদের হিসাব বিজ্ঞানের প্রশ্ন কেমন হবে সেই বিষয় নিয়ে। হিসাব বিজ্ঞানের প্রস্তুতি তোমরা কীভাবে নিবা। রাতের বেলা এসে মিনিমাম তুমি 2টা অধ্যায় পড়বা। আবারও বলতেছি, এখানে কখনোই তুমি সিকিউ এমসিকিউ আলাদা পড়বা না। যখন তুমি হিসাব বিজ্ঞান পরিচিতি পড়বা না, যেহেতু তুমি যদি হিসাবের বৈষম্য পড়বা, তুমি আগে হিসাব বিজ্ঞানের পরিচিতি তুমি এমসিকিউগুলো পড়ে ফেলবা, পরে তুমি হিসাবের বৈষম্যের অঙ্কগুলো করবা। অঙ্কগুলো করলে সাথে সাথে তুমি ওটার এমসিকিউ পড়ে ফেলবা। সিকিউ এমসিকিউ একসাথে পড়লে হবে কি, যদি তুমি সিকিউতে কোনো মিস ইনফরমেশন পাও বা কোনো তথ্য তুমি ভুল পড়তেছো, সেগুলো তুমি এমসিকিউ পারপাসে
আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে নেবে। অর্থাৎ দুইটা জিনিস যখন তোমার মাথায় একসাথে ঢুকে যাবে তখন তুমি আরও যে গ্যাপগুলো থাকে সেগুলো ফিল আপ করে দিবে এমসিকিউ অথবা সিকিউ। সো আগে তুমি সিকিউ করবা, তারপর এমসিকিউ পড়ে ওদের ক্লোজ করবা। সো রাতে 2টা অধ্যায় মিনিমাম পড়বা, সকালবেলা 2টা অধ্যায় 4টা অধ্যায়, বিকেলবেলা তুমি বাকি যে আরও 3-4টা অধ্যায় রয়েছে সেগুলো এমসিকিউ কমপ্লিট করবা। রাতে 2টা অধ্যায়, সকালবেলা 2টা অধ্যায়, 4টা অধ্যায় সিকিউ পড়লেই হবে। আর বিকেলবেলা বাকি যে 2-3টা অধ্যায় থাকে যেগুলো এমসিকিউ পড়বা তুমি, যেগুলো সিকিউ পড়ো নাই সেগুলো কমপ্লিট করে এনাফ করে ফেলবা। আর রাত্রেবেলা আবার সিকিউ এমসিকিউ বা প্র্যাকটিস করবা। এখানে একটা কথা বলতে চাই, অ্যাকাউন্টিংয়ে একটা ছক আঁকতেই অনেক মিনিট চলে যায়, সেখানে রেওয়া মিলের অঙ্ক টঙ্ক করার কোনো দরকার নাই। কী করবা জানো, এখানে ধরো না যে তুমি স্কেলটা রাখবা, একদম সিম্পলভাবে এই টাকার অ্যামাউন্টে তুমি স্কেলটা রাখবা, রেখে তুমি এখানে জিজ্ঞেস করবে আসবাবপত্র কি ডেবিট না ক্রেডিট, ডেবিট, উত্তোলন ক্রেডিট, ট্রেডমার্ক ডেবিট, মজুদ পণ্য এটা প্রারম্ভিক মজুদ পণ্য ডেবিট, পরিবহন খরচ ডেবিট, শিক্ষা ইসলামিক ক্রেডিট, পণ্য ক্রয় ডেবিট, এরকমভাবে তুমি জাস্ট ক্রয় ডেবিট ক্রেডিট এরকম ডিসি রুল দিয়ে লিখে যাবা। ঠিক আছে, অঙ্ক যখন তুমি ইসের অঙ্কগুলো করতে যাবা, ওটাকে কি বলে, তুমি হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী, তখন তুমি দেখে যাবা, একটা অঙ্ক করবা 5টা অঙ্ক দেখবা, কারণ তুমি অঙ্ক করতে গেলে অনেক টাইম লেগে যাবে, তত টাইম তোমাকে শিক্ষক দিবে না। সেই বিষয়গুলো মাথায় রেখে প্রিপারেশনগুলো নিবা, তাহলে রেজাল্ট আরও ভালো হবে। আশা করি বুঝতে পারছি। আর রাত্রেবেলা এভাবে প্রিপারেশনগুলো না সকালবেলা হালকা করে দেখে পরীক্ষা দিতে যাবা, বাট একটু টাফ তোমাদের জন্য এক রাতের মধ্যে কমপ্লিট করা। যদি তুমি রাত্রেবেলা এমন হয় যে তুমি রাত্রেবেলা রিভিশন দিতে চাও না, তাহলে তুমি রাত্রেবেলা একটা করো, সকালবেলা একটা করো, বিকালবেলা একটা করো, রাত্রেবেলা 2টা করো। ঠিক আছে, এরকমভাবে তুমি অর্ধেকগুলো কমপ্লিট করতে পারো এবং ফাঁকে ফাঁকে তুমি এমসিকিউগুলো কমপ্লিট করলা। আশা করি বুঝতে পেরেছি। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে অন্যটা সাজেশনে। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।